গোপাল বললে, তাইলে সব কথা বলি শুনুন। কয়দিন আগে এক গণক ঠাকুরকে হাত দেখিয়েছিলাম। তিনি নাম করা তান্ত্রিক। গণক ঠাকুর বললেন, আমার আয়ু ফুরিয়ে এসেছে, আর 1 মাস মাত্র বাঁচব। সে কি বাবা, গণক ঠাকুর এমন কথা বলেছেন? তাহলে কি হবে? এ কি সর্বনেশে কথা গো! তো বাবা গোপাল, তুমি অলক্ষণে কথা বলছো বাবা। গোপাল দেখল ওষুধের ধরছে না, তার ফন্দি ঠিক মতো লাগবে। বললে সে, অবশ্য গণক ঠাকুর আরও একটা কথা বলছে। আমি যদি আপনার বাড়িতে 1 পেট খাই, আর আপনি যদি আমাকে আশীর্বাদ করেন, তাহলে আমি আরও 100 বছর বাঁচব। তাই বড় আশা করে আপনার কাছে এসেছি পিসিমা। আমি মরি, দুঃখ নেই, কিন্তু ছেলে আর স্ত্রীকে ভাসিয়ে একটু ভেবে পিসি বললেন, আমার বাড়িতে তাহলে খেয়ে যাও। এখনো আমরা খাওয়া হয়নি। আমার ভাত তরকারি তুমি খাও। আমি না হয় একবেলা উপোস করে কাটাবো। তবে বাবা, আমার নিরামিষ রান্না, ভাত আর লাউয়ের ঘন্ট। শুধু লাউয়ের ঘন্ট দিয়ে তুমি খেতে পারবে তো বাবা? গোপাল বললে, না, পারলেও পারতে হবে। এছাড়া যখন অন্য কোনো উপায় নেই, তখন খেতেই হবে। বেশ, তাইলে আসন পেতে দিচ্ছি, খেতে বসো। পিসি আসন পেতে দিলেন। গোপাল খেতে বসল। যখন আদৌ খাওয়া হয়েছে, তখন পিসি বললেন, লাউ ঘন্টটা কেমন হয়েছে বাবা? গোপাল বললেন, একেবারে অমৃত। এখন লাউ ঘন্ট জীবনে কখনো খাইনি পিসিমা। কুচো চিংড়ি দিয়ে যা ঘন্ট রেঁধেছেন, বাদা দিয়ে পিসি বললেন। কুচো চিংড়ি আবার কোথায় পেলে বাবা? নিরামিষ ঘন্ট, আমি কি আমিষ রান্না খাই? গোপাল বললে, কি বলছেন পিসিমা? এই তো কত কুচো চিংড়ি, আর আপনি বলছেন কিনা নিরামিষ লাউ ঘন্ট। আহা, কি চমৎকার স্বাদ হয়েছে গো পিসিমা। আজই গিয়ে মহারাজকে বলবো। পিসিমা কুচো চিংড়ি দিয়ে পিসি তাড়াতাড়ি বললেন, কি করে বসেছি বাবা? নিরামিষ খাই, কুচো চিংড়ির কথা কাউকে বলো না বাবা। গোপাল বললে, মহারাজকে বলতেই হবে। মহারাজ নিশ্চয় জিজ্ঞাসা করবেন, কি দিয়ে ভাত খেয়ে গেলাম। গোপাল, তখন আমি না বলে কি পারি? তিনি আমার অন্নদাতা, তার কাছে মিথ্যা কথা বলবো না পিসিমা, তা আমি পারব না। পিসি বললেন, আমার অন্ন একটু মিথ্যা কথা বললে ক্ষতি হবে না। গোপাল, দোহাই বাবা, আমাকে অপদস্থ করো না। পিসি
না বলার জন্যই যত কাকুতি মিনতি করেন, গোপাল ততই জোর দিয়ে বলে, বলতে আমায় হবেই। শেষে নিরুপায় হয়ে পিসি বললেন, তোমাকে কিছু টাকা দেব গোপাল, এ কথা তুমি কাউকে বলো না বাবা। গোপাল বললে, এত করে যখন বলছেন, কথাটা না হয় চেপেই যাব। তা কত টাকা দেবেন? 5টা টাকা দেব বাবা। মাত্র 5 টাকা? 5টা টাকার জন্য আমি মহাপাপ করব? না পিসিমা, তা আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, 10টা টাকা নিও। না বাপু, এত কমে হবে না। আহ কি মুশকিল! তা কত দিতে হবে তুমি বলো। গোপাল বললে, কত বড় মহাপাপের কাজ করতে হবে ভেবে দেখুন একবার। এজন্য 500 টাকা দিতে হবে পিসিমা। পিসিমা চোখ বড় বড় করে বললেন, 500 টাকা? মরে যাব বাবা, একেবারে মরে যাব। তুমি বরং 100 টাকা নাও। গোপাল বললে, তাহলে হলো না পিসিমা, এ কাজ 500 টাকার কমে হবে না। অসামান্য 100 টাকার জন্য মহাপাপ করতে যাব কেন, আপনিই বলুন। শেষ পর্যন্ত পিসি 500 টাকাই দিতে স্বীকৃতি হলেন। টাকাটা তখন আদায় করে ছাড়লে গোপাল। তারপর বললে, এবার আমায় আশীর্বাদ করুন, আমি চলে যাই। পিসি বললেন, দীর্ঘায়ু হও বাবা। এরপর রাজসভার পথ ধরল গোপাল। বলা বাহুল্য, কুচ্ছু চিংড়ি তাজা সে পকেটে করে এনেছিল। তারপর সুযোগ বুঝে সেই চিংড়িগুলোকে মিশিয়ে দিয়েছিল লাউ ঘন্টের সঙ্গে। গোপালের কারসাজির কথা একটু টের পায়নি পিসি। গোপাল যখন রাজসভায় ফিরল, তখন মহারাজ বললেন, কি গোপাল, খুব জব্দ হয়েছ তো? গোপাল বললে, না মহারাজ, আমি জব্দ হইনি, পিসিমাকে জব্দ করে তবে এসেছি, এই দেখুন। বলে 500 টাকা বের করে দেখালো মহারাজকে। মহারাজও তার সভাসদ পরিষদের চক্ষু চরণ গাছ। এ কি, এ যে অসম্ভবকে সম্ভব করেছে গোপাল। কৃপণ পিসিমাকে জব্দ করা তো সহজ কাজ না। গোপাল বললে, খুশি হয়েছেন তো মহারাজ? মহারাজ বললেন, খুব খুশি হয়েছি। সত্যি তুমি বুদ্ধিমান, কিন্তু এমন অসম্ভবকে কি করে সম্ভব করলে তো একটু বলবে গোপাল? গোপাল তখন সব ঘটনা খুলে বললেন। শুনে মহারাজ হো হো করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি মতো 500 টাকার দ্বিগুণ অর্থাৎ 1000 টাকাও দিলেন গোপালকে। পায়ে ব্যথা যে চিঠি লিখতে পারছি না। সকলেই গোপালকে রীতিমতো ভালোবাসে ও স্নেহ করে। যার যখন কোনো সমস্যা দেখা দেয়, তখনই সে ছুটে আসে গোপালের কাছে। গোপাল অতি সহজে সে সমস্যার সমাধান করে দেয়। কেউ কোনো বিপদে পড়লে তাকে
উদ্ধারও করে গোপাল। এমন যে গোপাল সেও একবার মহাবিপদে পড়ে গেল, আর তাকে এই বিপদে ফেলল গ্রামের এক বুড়ি। সেদিন বাড়িতে ছিল গোপাল। বুড়ি এসে বললে, বাবা গোপাল, ভালো আছো তো বাবা? গোপালের মতো উপস্থিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বুঝতে বাকি রইল না যে বুড়ি কোনো সমস্যা পড়েছে বলেই এসেছে। তাই সে বললে, না গো পিসি, ভালো নেই। ভালো নেই কেন বাবা, কি হয়েছে? ব্যথা গো পিসি, বড্ড ব্যথা। কোথায় ব্যথা বাবা? কি করে ব্যথা লাগলো? বন্দি কবজাকে বলনি ব্যথার কথা? বুড়ি এক নাগাড়ে অনেকগুলো প্রশ্ন করে বলল। গোপাল বললে, বেদ জিততে আমার বড্ড ভক্তি, আমার পায়ে ব্যথা। কবরেজ বদ্যিকে পাটা দেখাই কি করে বলো? শরীরের অন্য কোথাও ব্যথা লাগলে তাদের বলতুম, কিন্তু পা। বুড়ি এবার আসল কথা, পারলে তোমার আছে একটা চিঠি লিখবার জন্য এলাম বাবা। চিঠি? চিঠি মানে? গোপাল তাকালো বুড়ির মুখের দিকে। বুড়ি বললে, ছেলেটা থাকে অনেক দূরে, সেখানে চাকরি করে। তা আজ 3 মাস তার কোনো খবর পাইনি। তাকে একটা চিঠি লিখতে হবে যে বাবা। তুমি ছাড়া আর কে লিখতে পারবে বলো? তাও না বাবা, চিঠিটা লিখে। মহা সমস্যায় পড়ে গেল গোপাল। সে লেখাপড়া জানে না। বুড়ির জোরে করে কমবে খাচ্ছে। উপস্থিত বুদ্ধির জন্যই মহারাজ কৃষ্ণচন্দ্রের ভাত হতে পেরেছে সে। চিঠি লেখা তো তার পক্ষে সম্ভব না। কিন্তু বুড়িকে এ কথাটা সে বলে কি করে? লেখাপড়া জানে না বললে সে সম্মানে বাঁধবে। তাই সে বুদ্ধি খরচ করে বললে, কেন আমার কাছে এসলে পিসি? দেখছ তো আমি পায়ে ব্যথার জন্য রাজসভায় যেতে পারিনি, বাড়িতে এসে বসে আছি। এই অবস্থায় চিঠি আমি লিখব কি করে? বুড়ি বললেন, কেন বাবা, চিঠি লিখতে বাধা কি? গোপাল বললে, ওই যে বললুম পায়ে ব্যথা। বুড়ি বললে, চিঠি তো তুমি হাত দিয়ে লিখবে, পা ব্যথা তো হয়েছে কি? গোপাল বললে, চিঠি লিখতে তো বাধা নেই গো পিসি, বাধা যে অন্য জায়গায়। তোমার ছেলের কাছে পায়ে ব্যথা নিয়ে আমি যাব কি করে বলো দেখি? বুড়ি তো ভীষণ অবাক হলো। সে বললে, না না বাবা, তোমাকে সেখানে যেতে হবে কেন? কেবল চিঠিটা বাধা দিয়ে। গোপাল বললে, তুমি আমার অসুবিধার কথাটা বুঝতে পারছো না পিসি? আমার লেখা অন্য কেউ পড়তে পারে না, আমাকে গিয়ে পড়ে আসতে হয়। এখন চিঠি যে লিখব, সেখানে গিয়ে পড়ে দিয়ে আসবো কি করে? আমার যে পায়ে ব্যথা। বুড়ি এবার নিরাশ হয়ে বললে, তবে
থাক বাবা। গোপাল তৎক্ষণাৎ বললে, তোমার ছেলের কাছে চিঠিটা লিখে দিতে পারলে আমি খুব খুশি হতুম পিসি। তুমি সে উপায় তো নেই। আমার যে পায়ে ব্যথা, চিঠি লিখব কি করে? সন্দেশ খাওয়ার জ্বর। রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে এক বিশেষ কাজে গোপালকে একবার বেগমপুর যেতে হয়েছিল। গোপাল এসে আগে কখনো সেখানে যায়নি, তাই সঙ্গী হিসেবে নীল টুটু খোঁজো নামে গ্রামের এক প্রবীণ লোককে গোপাল ও নটু খুড়ো নৌকায় উঠল। নৌকায় তখন আরও দুজন ভদ্রলোক বসেছিলেন। তারা নামবেন বেগমপুরের পরের ঘাট সাহেবপুর। জমকালো পোশাক পরা ভদ্রলোক যাচ্ছেন শ্বশুর বাড়িতে। তিনি এক হাঁড়ি সন্দেশ নিয়ে চলছেন। ভদ্রলোক তার সঙ্গীকে বলছেন, ওহ, কি দামই বেড়েছে সন্দেশের, একবারে দ্বিগুণ দাম। সঙ্গী বললেন, হবেই তো, এখন যে বিয়ের লগ্ন চলছে, তাই সুযোগ বুঝে ময়রারা খদ্দেরদের গলা কাটছে। ভদ্রলোক বললেন, শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই চড়া দামে সন্দেশ কিনতে হলো। তাই সন্দেশটা ভালো মধুপুরের ময়রার দোকান থেকে কিনেছি। সঙ্গী বললেন, হারু ময়রার দোকানেও সব খাবারই ভালো, নিজ হাতে তৈরি করে তো, ওর করা পাকের সন্দেশের খুব নাম। ভদ্রলোক বললেন, হ্যাঁ, তাই তো নিয়েছি, একটু বেশি করেই নিতে হলো, শ্বশুর বাড়িতে অনেক লোক কিনা। এই সময় সঙ্গী বললেন, এই সবের ভেতরে বড্ড গরম, চলুন বাইরে গিয়ে হাওয়ার বগিতে। ভদ্রলোক বললেন, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, গরমে টেকা যাচ্ছে না। ওরা দুজনেই বাইরে গিয়ে হাওয়ায় বসলেন। গোপাল ও নটু খুড়ো বাইরে বসেছিল। গোপাল সেখানে বসে দুই ভদ্রলোকের সব কথা শুনছে। কড়া পাকের সন্দেশের নাম শুনে তার জিভ দিয়ে জল পড়তে লাগলো। অনেক কষ্ট নিজেকে সংযত করে রাখলো গোপাল। নটু খুড়ো বলে, হাওয়াটা বেশ লাগছে। গোপাল বললে, কিন্তু আমার যে শীত শীত করছে গো খুড়ো, বোধ হয় জ্বর আসছে। সে কি রে, জ্বর হলে যে তোকে নিয়ে মুশকিলে পড়ে যাব। খানিকক্ষণ বাদে কাঁপতে লাগলো গোপাল। ঠক ঠক করে কাঁপছে সে। তা দেখে নটু খুড়ো বললে, বড় মুশকিল হলো তো, তাকে এখন আমি সামলাই কি করে? বেগমপুরের যে এখনো ঢের দেরি। জমকালো পোশাক পরা ভদ্রলোক বললেন, জ্বর যে বড্ড কাঁপছেন মশাই, যান যান, এর ভেতরে গিয়ে বসুন, ঠান্ডা লাগছে, কাঁপুনি আরো বাড়বে। গোপাল তখন কাঁপতে কাঁপতে হুসনের ভেতরে গিয়ে বসল। নটু খুড়ো বললে, আমিও ভেতরে যাব। গোপাল বললে, তুমি আবার গরমে পচে মরবে কেন, এখানেই বসে থাকো।
নটুখুড়ো বসে রইল। ভদ্রলোক বললেন, আপনারা কোথায় নামবেন? নটুখুড়ো বললেন, বেগমপুরে। ভদ্রলোক বললেন, আমরা তার পরের ঘাট সাহেবপুর নামব। নটুখুড়ো বললে, কারো বাড়িতে যাচ্ছেন বুঝি? ভদ্রলোক বললেন, হ্যাঁ, শ্বশুর বাড়ি যাচ্ছি। ও বা, দিব্যি গল্প জুড়ে দিলেন। ছয়ের ভেতরে গোপাল একাই রয়েছে। নৌকায় যখন বেগমপুরের কাছাকাছি এসে পড়েছেন তখন গোপাল বললে, এতক্ষণে জ্বরটা কাটলো। ভদ্রলোক বললেন, যাক, আর ভয় নেই তাহলে। বেগমপুরের ঘাটে এসে নৌকা বাঁধল। গোপাল ও নটুখুড়ো নেমে গেল। নৌকা আবার চলতে শুরু করলো। কয়েক পা হেঁটে নটুখুড়ো বললে, এ তোর কি গরম, এরকম জ্বর বল দেখি। কাঁপুনি দিয়ে এলো, আবার খানিকক্ষণ বাদেই ছেড়ে গেল। গোপাল বললে, এই জ্বরের নাম সন্দেশ খাওয়া জ্বর। বলে জামার ভেতর থেকে গোটা চাকের সন্দেশ বের করে বললেন, খাও, কড়া পাকের সন্দেশ। আবার হয়ে নটুখুড়ো বললে, সন্দেশ কোথায় পেলি তুই? সন্দেশ? একপাল হেসে গোপাল বললে, এক হাঁড়ি সন্দেশের সবই প্রায় খেয়ে শেষ করেছি। তোমার জন্য কয়েকটা নিয়ে এসেছি, খাও এখন মজা করে। নটুখুড়ো বললেন, সে কি করে? ভদ্রলোকের সন্দেশ তুই খেয়ে ফেলেছিস? গোপাল বললে, আরে হারু, ময়রার করা পাকের সন্দেশের কথা শুনেই আমার জিভ দিয়ে জল পড়তে লাগলো। আর সে কারণেই তো এমন করে মিছিমিছি জ্বর আসার ভান করে কাঁপছিলাম, যাতে ছয়ের ভেতরে নিজেই থাকতে পারি। নটুখুড়ো একগাল হেসে বললেন, তাইলে এখন তোর জ্বর? গোপাল চুমকি হেসে বললেন, একদম ছেড়ে গেছে। কিন্তু সাহেবপুর পৌঁছে নামার সময় সন্দেশের হাঁড়ি হাতে তুললেই ভদ্রলোকের না জ্বর আসে। এরপর ওরা জোরে জোরে হাঁটতে শুরু করলো। নটুখুড়ো বলল, বাহ গোপাল, তোর তো বেশ বুদ্ধি আছে। তুই তো লোককে ঠকাইয়ে রসগোল্লাগুলো সব খেয়ে ফেললি। হ্যাঁ হ্যাঁ, সন্দেশগুলো আমি খেয়ে নিয়েছি, আর খালি হাঁড়িগুলো ওদের দিয়ে দিয়েছি। এবার বেটা সাহেব বুঝবে সন্দেশ নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কাণ্ড। তবে একটা কথা, সন্দেশগুলো বেশ মজা করে খেয়েছি। আর সেই সন্দেশগুলো বেটা একটুকু টের পেল না যে আমি তার সন্দেশগুলো সব সাবার করে দিয়েছি। কিন্তু সন্দেশগুলো যে অনেক স্বাদ, এটা অনেক সাহেবের ক্ষতি করে ফেললাম না? নটু বলল, যাই হোক, পেট তো ভরেছে, মজাও পেয়েছি। বেটা সাহেব এখন যা করে করুক, আমরা তো খেয়ে নিয়েছি। গোপাল বলল, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস।